আরেকটা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি বার্তাপক্ষে সবশেষ। করোনায় একদিনে 119 জনের মৃত্যুর রেকর্ড, নতুন শনাক্ত 5,268 রোগী, শনাক্তের হার 2.1%। কাল ভোর থেকে 1 জুলাই ভোর পর্যন্ত চলাচলে বিধিনিষেধ, গণপরিবহন, শপিং মল ও বিনোদন কেন্দ্র বন্ধ। সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু হলো কক্সবাজার আদালতে। সময়মতো উৎপাদনে না আসায় 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। দেশে করোনায় একদিনে রেকর্ড 119 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 75 এবং নারী 44 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 14,172 জনের। 554টি ল্যাবে 24 ঘন্টায় 24,400 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 5,268 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 21.59%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,88,406 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 3,249 জন। এ নিয়ে মোট সুস্থ 8,04,103 জন। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ আবার বাড়তে শুরু করেছে। রাজধানীর 15টি সরকারি করোনা হাসপাতালের মধ্যে 4টি হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই। রোগী আসা বাড়ছে রাজধানীর বাইরে থেকেও। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত শয্যা 300। রোববার সকালে দেখা যায় ফাঁকা কেবল 3টি শয্যা, অথচ সপ্তাহখানেক আগেও শয্যা ফাঁকা ছিল 30টির মতো। 10টি আইসিইউ শয্যার সবকটিতেই রোগী। রাজধানীর 15টি সরকারি কোভিড হাসপাতালে মোট শয্যা 3,455টি, এখন ফাঁকা কেবল 2,049টি। এক সপ্তাহ আগে ফাঁকা শয্যা ছিল 2400-র মতো। চাপ বেড়েছে ঢাকার বাইরে থেকে আসা রোগীরও। আমার রোগী করোনা পজিটিভ আসছে, তার সিভিয়ার শ্বাসকষ্ট আছে, রোগী একটু ক্রিটিক্যাল, এর জন্য আমরা ফরিদপুর থেকে আসছি। কেবল কুর্মিটোলা হাসপাতাল নয়, আইসিইউ শয্যা খালি নেই ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। দ্বিতীয় ওয়েভের পরে লকডাউনটা খুব ইফেক্টিভ ছিল আমাদের, তখন কিন্তু 40 জন 30 জনের রুগী নেমে আসছিল। সেই রুগী গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন ধরেন 151 জন। তা আমার মনে হয় এইভাবে চলতে গেলে কিছুদিন পরে আমাদের এটাও স্যাচুরেটেড হয়ে যাবে। পেশেন্ট বেড়ে যাচ্ছে, প্রতিদিন আমাদের একেবারে কম করে হলেও 30 জন পেশেন্ট ভর্তি হচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতি যদি এইভাবে চলতে থাকে, সেক্ষেত্রে তো একটা সময় আমাদের সীমাবদ্ধতা আসবেই। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য বরাদ্দ 384টি আইসিইউ শয্যার মধ্যে এখন ফাঁকা 162টি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলাচলে 3 দিনের বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বন্ধ থাকবে গণপরিবহন, শপিং মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। এই বিধিনিষেধ বহাল থাকবে বৃহস্পতিবার ভোর পর্যন্ত। প্রজ্ঞাপনে বলা হয়, অফিস আদালত খোলা থাকবে, তবে কর্মী আনানা প্রতিষ্ঠানের দায়িত্ব। এ সময়ের মধ্যে হোটেল, রেস্তোরাঁ খোলা থাকলেও বসে খাওয়া যাবে না, কেনাকাটা করা যাবে অনলাইনে। মাস্ক পরা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা নিতে পারবে। আগের মতো এবারও কঠোর লকডাউন ঘোষণার খবরে ঢাকা ছাড়ছেন মানুষ। পথে পথে নানা ভোগান্তি উপেক্ষা করে এমন যাত্রার পেছনে নানান যুক্তি দিচ্ছেন তারা। ঢাকার চারপাশের 7 জেলায় বাস চলাচল বন্ধ থাকায় ট্রাক, পিকআপ বা প্রাইভেট কারে কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে ঢাকা ছাড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক এলাকা থেকে অন্য এলাকায় মানুষের চলাচল নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণা হলেও তা মানার প্রবণতা নেই বললেই চলে। এই লকডাউন তো আমি লকডাউন মনে করি না, এটা তো একটা মনে করেন যে ঈদের ছুটি, সবাই আনন্দে আনন্দে বাড়ি যাচ্ছে, অনেক মজা। আমি নিজেও বাড়ি যাচ্ছি। টেকনিক্যাল থেকে এই হেমায়তপুর বা আমিনবাজার পর্যন্ত এতটুকু পথের লকডাউন করে কি সমাধান আসবে? আমাদের দোকানপাট বন্ধ, আমরা ব্যবসা করতে পারবো না, সাধারণ জনগণ ঢাকা শহরে বাস করতে পারছে না, বাড়ির যে যাবে সেই গাড়িটাও নাই।
লকডাউনে কাজ থাকে না বলেই ঢাকা ছাড়ছেন বলে জানান অনেকে। মধ্যে আমি বাড়ি চলে যাচ্ছি, আমি কি কাজ করব? কাজকর্ম তো নাই। কাজ করতাম, ব্যবসা বাণিজ্য তো নাই। বসে থেকে কি করব? রিক্সা টিক্সা চালাইতাম, চলবে না এখন। ঢাকা ছাড়ার পথে সবচেয়ে বেশি ভোগান্তিতে নারী শিশুরা। সিএনজি করে আসছি, এখান থেকে হাইটা চাইতেছি, বুঝতে পারছেন? গাড়ি ঘোড়া না চলাতে অনেকই সমস্যায় পড়ছি আমরা। মাজার থেকে আমি বাচ্চা নিয়ে আসতে আসতে ভোগান্তিতে বাচ্চা তো অসুস্থ হয়ে পড়ছে। এখন কি করবো? এখন তো রিক্সাও যাইতেছে না, রিক্সাও ভাড়া বেশি যাইতেছে। ঢাকা থেকে দূরপাল্লায় বাস চলাচল বন্ধ থাকায় প্রাইভেট কার বা মাইক্রোবাসেও বেশি ভাড়া দিয়ে যাত্রা করছেন ঘরমুখী মানুষ। কেউ টেরাকে যাচ্ছে, কেউ লেগুনাতে চলে যাচ্ছে, কেউ হুন্ডা হয়ে যাচ্ছে। হুন্ডা 3500 3000 করে একটা লোক চলে যাচ্ছে যারা আছে। ঘরমুখ মানুষের চাপে ঢাকার প্রবেশমুখগুলোতে ছিল তীব্র যানজট। যেহেতু গণপরিবহন বন্ধ, সেখানে আমরা সব পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট আছে, গণপরিবহন একদমই বন্ধ, বিশেষ করে বাস তো বন্ধই। আর বিশেষ করে যারা প্রাইভেট হাইস গাড়িতে যাতায়াতের চেষ্টা করছে তাদের আমরা বাধা দিচ্ছি, নামিয়ে দিচ্ছি, আইনে আওতায় আনছি। ঢাকা থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় মোটরসাইকেল বা ট্রাক পিকআপে ঝুঁকি নিয়েও দূরপাল্লায় যাত্রা করছেন অনেকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়তে মরিয়া মানুষের ভিড় সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে। সকাল থেকে উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলগামী লোকজন ভিড় করেন পদ্মার 2 ঘাটে। এদিকে দূরপাল্লার যান বন্ধ থাকায় ভোগান্তিকে সঙ্গী করেই নানা উপায়ে গন্তব্যে ছুটছেন মানুষ। রোববার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের চাপ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে মানুষ পাড়ি দিচ্ছেন পদ্মা। 7 দিনের জন্য লকডাউন বলছে, এটা আসলে এটা কত দিনের হবে সেটা আমরা জানি না। এখানে আরো করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে না, এভাবে আরো বাড়বে। সরকার যে লকডাউন দিছে, এতে তো লকডাউনের কোনো নাই, হয় না। পরিস্থিতি সামাল দিতে ফেরি সংখ্যা 5টি থেকে বাড়িয়ে 15টি করা হয়েছে। তারপরও ভিড় সামলানো কঠিন হয়ে উঠেছে। জনসাধারণ তারা যদি নিজ থেকে নিজেরা সচেতন না হয়, শুধু আমাদের পক্ষে একা বা সরকারের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা আসলে কষ্টসাধ্য হয়ে পড়তেছে। তবে তুলনামূলকভাবে চাপ কম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। এরপরও 16টি ফেরির মধ্যে 10টি ফেরি দিয়ে চলছে যানবাহন ও যাত্রী পারাপার। এদিকে সড়ক, মহাসড়কে সকাল থেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে চাপ বেড়েছে। দূরপাল্লা যান বন্ধ থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনীর বিভিন্ন অংশ থেকে মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। ভাড়া তো আমাদের দ্বিগুণ নিছে, 200 টাকার বাইরে 500 টাকাও নিছে। বাস যদি স্বাভাবিক চলতো তাহলে আমার এত খরচ হইতো না। এখানে আমি হয়তো বা 150 টাকা করে আসতাম, সেখানে আমার 600 টাকা ভাড়া লাগছে। যানবাহনের চাপ ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কয়েকশো যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন সড়ক, মহাসড়কে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার 2 ডোজ নেওয়ার পর 93% অ্যান্টিবডি তৈরি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তবে এই টিকা নেওয়ার পর টি সেল তৈরি হচ্ছে কিনা তা জানা যায়নি। দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা দেয়া শুরু হয় 7 ফেব্রুয়ারি। টিকার প্রথম ডোজ 58 লাখ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 42,83,000 মানুষ। সব মিলিয়ে দেশে 1 কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। টিকায় মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় কিনা তা জানতে 5 মাস আগে গবেষণা শুরু করে ঢাকা মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগ। টিকার প্রথম ডোজ নেয়ার 4 সপ্তাহ পর 308 জন শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এতে 41% শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। আর দ্বিতীয় ডোজ নেয়ার 2 সপ্তাহ পরে 93% অ্যান্টিবডি তৈরি হয়েছে। প্রথম ডোজ দেওয়ার পরে 41% পার্টিসিপেন্টের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে ভ্যাকসিনেশন রিলেটেড। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে 93% মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশন হয়েছে। এই অ্যান্টিবডি ব্যক্তিকে 6 মাস সুরক্ষা দিতে পারে। তবে টি সেল বা মেমোরি তৈরি হয়েছে কিনা তা জানা যায়নি গবেষণায়। অ্যান্টিবডি তৈরি হওয়া মানেই কিন্তু সে যে ইনফেক্টেড হবে না তা না। ইনফেকশন হবে, সিভিয়ারিটি হবে না। যে এই ভ্যাকসিন নিলে সিভিয়ারিটি হবে না, ডেথ হবে না, ভেন্টিলেটরে যাবেন, এইটা। আরেকটা হলো যে ইনফেক্টেড হবে, ভাইরাসটা ঢুকবে, ভিতরে সংখ্যা বাড়বে, সিমটম করবে না। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের 80% বয়স 50-এর কম। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা টিকা নিয়ে বৈশ্বিক রাজনীতিকে হতাশাজনক বলছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে BISS আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে টিকা দেয়া নেয়া সমর্থনযোগ্য নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পরস্পরের মধ্যে টিকা সংক্রান্ত প্রযুক্তি বিনিময়ের আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। করোনার সময় প্রভাবশালী রাষ্ট্রের উচিত ছিল টিকার ফর্মুলা উন্মুক্ত করে দেয়া, যেন সবাই এই পরিস্থিতি মোকাবিলা করতে পারে। দক্ষিণ এশিয়া দেশগুলো একসাথে কাজ করে টিকা উৎপাদন করতে পারলে এর সমর্থনযোগ্য মূল্য নিশ্চিত করা যাবে। মডার্নার 25 লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আর চীনের সাথে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা কার্যক্রম আর বন্ধ হবে না এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দেশীয় প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া রাশিয়ার সাথে চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন মন্ত্রী। জাহিদ মালেক বলেন, বঙ্গভ্যাক্স তৈরির উদ্যোগকে সহযোগিতা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ধাপ পার করে এলেই তারা দেশে টিকা উৎপাদনের অনুমতি পাবে। বিজেপি থাকবে, এবার সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে, যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয় এবং আমাদের যে ঊর্ধ্বমুখী যে সংক্রমণটা সেটা রোধ হয় এবং মৃত্যুর সংখ্যাও যাতে আমরা অনেক কমিয়ে আনতে পারি। সংবাদ সন্ধ্যায় আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে। লকডাউনের খবরে অনেকেই বাড়ি ফিরছেন, আর সেই খবর আমরা এখন জানবো। আমাদের সাথে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, যেটি জানতে চাই যে আমরা জানি যে বাস সবকিছুই বন্ধ আছে, মানুষ কিভাবে ফিরছেন, তারা কি ধরনের ব্যবস্থায় যাচ্ছেন এবং তাদের আসলে বক্তব্য কি, যাওয়ার পেছনে তারা কি যুক্তি দিচ্ছেন? দেখুন, গতকালকে থেকে শুরু করে গত কয়েকদিন আমরা যে চিত্রটি দেখতে পেরেছিলাম, আজকে বিকেলের পর যখন প্রজ্ঞাপন জারি হলো আগামী 3 দিন লকডাউন, তারপরে কিন্তু এখানকার প্রেক্ষাপট একটু চেঞ্জ হয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, গত 22 তারিখ থেকে যখন লকডাউনের ঘোষণা এসেছিল 7টি জেলায় লকডাউন করা হবে, তারপরে কিন্তু এই জায়গা থেকে কোনো গাড়ি, কোনো দূরপাল্লার বাস কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছিল না। কিন্তু আজকে যখন আগামী 3 দিনের সারা দেশব্যাপী লকডাউনের ঘোষণা এসছে, তারপরে এখান থেকে কিন্তু জেলার অভ্যন্তরে যে বাসগুলো রয়েছে, তার মানে মিরপুর বা ঢাকা থেকে যারা সাভার পর্যন্ত যেতে চাচ্ছেন, তাদেরকে যাতায়াতের জন্য কিন্তু বাস বা গণপরিবহন যেটিকে আমরা বলছি, সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে বিপুল পরিমাণে বেশ কিছু বাস কিন্তু এখান থেকে ছেড়ে গেছে এবং সেইখানে আমরা দেখেছি যে সেই বাসে কিন্তু আমরা দেখেছি যে বাসে যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বারবার করে বলা হচ্ছে, সেটি কিন্তু চরমভাবে উপেক্ষিত হচ্ছিল। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা আছেন, তারা যেটি বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তারা এই গণপরিবহনগুলোকে ছেড়ে দিয়েছে। এখন এখানে একটি ট্রাফিক সিগন্যাল পড়েছে, যার কারণে আসলে দেখা যাচ্ছে না। এই সিগন্যালটি মাত্রই ছেড়ে দেওয়া হলো। এই যে সিগন্যাল নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বেশ কিছু বাসের পাশাপাশি মাইক্রো বাস, তার পাশাপাশি প্রাইভেট কার, এগুলো কিন্তু আসলে সাধারণ মানুষ হেঁটে আসছেন। যারা যাচ্ছেন তারা আজকে বিকেল পর্যন্ত এই সমস্যাটা ছিল যে বিভিন্নভাবে পায়ে হেঁটে, সিএনজিতে করে, অটোরিকশাতে করে তারা যাচ্ছেন। এখন কিন্তু বাস থাকার কারণে তারা অনেকেই বাসে করে যাচ্ছেন এবং আমি দেখেছি কিছুক্ষণ আগে কয়েকটি বাস গেছে, বাসের যাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যাচ্ছেন, একেবারেই স্বাস্থ্যবিধিকে চরমভাবে উপেক্ষিত করে তারা যাচ্ছে। এবং যারা যাচ্ছেন তারা বলছেন যে যেহেতু লকডাউন চলে এসছে, সামনে ঈদ রয়েছে, ঈদের আগে লকডাউন খুলে কিনা তা নিশ্চয়ই লকডাউন দেয়া সংক্রমণ কমানোর উদ্দেশ্যেই লকডাউন দেয় এবং সেটির প্রেক্ষিতে আমরা দেখছি অনেক চাপ বাড়ছে। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য কি, তারা কোনোভাবেই কি সামাল দিতে পারছেন না? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে এখানে যারা আছেন তারা কিন্তু সামাল দেওয়ার খুব বেশি সুযোগ নেই। তার কারণটি হচ্ছে পায়ে চলাচল করছেন যারা, তাদেরকে জিজ্ঞাসাবাদের কোনো নির্দেশনা নেই। তারা শুধুমাত্র, আপনি দেখতে পাচ্ছেন যে একটি বাসে কিভাবে স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে, কোনো রকমের তোয়াক্কা না করে সেটিকে কিন্তু তারা বাসে করে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারাও কিন্তু তাদের জনবল সংকট রয়েছে। তার পাশাপাশি তারা চাইনি প্রত্যেকটি বাস কিংবা প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু আসলে এই যে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে পারে না, তাহলে কিন্তু দীর্ঘ সারি হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা নতুনভাবে নির্দেশিত হয়েছেন যে কালকে থেকে যাতে সবকিছু বন্ধ হয়ে যায়, তার আগ পর্যন্ত ঢাকা জেলার মধ্যে যারা আছে, যে সকল বাস চলাচল করে, সেগুলো যাতে চলাচল করতে দেওয়া হয়, সেই জন্য কিন্তু এই বাসগুলো যাচ্ছে। এবং যারা যাচ্ছেন তারা এখান থেকে সাভার পর্যন্ত যাওয়ার পরে অন্য কোনোভাবে হয়তো যাওয়ার চেষ্টা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বলছেন যে তারা নির্দেশনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। কক্সবাজারে সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ সহ 15 আসামির বিচার শুরু হয়েছে। সাক্ষ্য নেওয়া শুরু 26শে জুলাই।
এর আগে দুপক্ষের আইনজীবীদের 1 ঘণ্টার যুক্তিতর্ক শেষে 6 আসামির জামিন আবেদন নাকচ করে মামলার অভিযোগ গঠন করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে আনা হয় টেকনাফ থানা সাবেক ওসি প্রদীপ সহ সিনহা হত্যা মামলার 15 আসামিকে। পরে প্রায় 1 ঘণ্টা চলে দুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক। শুনানির পর প্রদীপ সহ 6 আসামির জামিন আবেদন নাকচ করে আদালত। মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্য নেয়ার দিন নির্ধারণ হয় 26 থেকে 28 জুলাই। বিভিন্নভাবে সোর্স লাগিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টার্গেট করে ওই দিন ওই মানিস বড়িয়া ওই জায়গার মধ্যে পেয়ে তাকে আর ছাড় দেন এবং অত্যন্ত অমানসিকভাবে এই ইয়েকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। 26, 27, 28 এই 3 দিন মামলার সাক্ষী 10 জন সাক্ষী দিন ধার্য করেছে এবং প্রথম 10 জন। সুতরাং আমরা অতি সত্বর এই মামলাটা শেষ করতে পারব। তবে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন জামিনের জন্য তারা উচ্চ আদালতে যাবেন। আমরা এই আদেশগুলোর বিরুদ্ধে যেমনি করে উচ্চতর আদালতে যেতে পারি, আবার অন্যদিকে আমরা ট্রায়ালও ফেস করতে পারি। এখন কোনটা করব সেটা আমরা ভেবেচিন্তে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ সড়কে শাপলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সময় মতো আসতে না পারায় কয়লাভিত্তিক 10টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখার অংশ হিসেবেই এইসব প্রকল্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে। 2008 সালের পর 18টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন পায়। সেগুলোর মধ্যে বাতিল হওয়া প্রকল্প রয়েছে 10টি। নির্ধারিত সময়ে কোম্পানিগুলো কেন্দ্র নির্মাণে অর্থায়ন নিশ্চিত করতে পারেনি। একই সাথে জমির সংস্থান এবং অন্যান্য কাজেও পিছিয়ে ছিল কোম্পানিগুলো। সময় মতন আসতে না পারায় প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদেরকে বিশ্বের জ্বালানির সাথে, বিদ্যুৎ উৎপন্নের সাথে, নতুন টেকনোলজির সাথে সামঞ্জস্য রাখতে হবে। এই চিন্তা করেই আমরা আমাদের যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো সময় মতো আসতে পারে নাই সেগুলোকে আমরা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে আগামী মাসে চূড়ান্ত চুক্তি সই হবে। আমরা এখন গুরুত্ব দিচ্ছি বিশেষ করে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে নেপাল থেকে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসার। আমরা আশা করছি যে আগামী মাসেই নেপালের চুক্তিটি ফাইনাল করা হবে। বাতিল হওয়া প্রকল্পের মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ প্রকল্প, ঢাকার একটি, চট্টগ্রামের 2082 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালীর 2টি প্রকল্প, আশুগঞ্জ ও গাইবান্ধার বিদ্যুৎ কেন্দ্র, সিঙ্গাপুর বাংলাদেশ 700 মেগাওয়াট যৌথ প্রকল্প, সিপিজিসিএল সুমিতম কর্পোরেশনের যৌথ প্রকল্প ও বাংলাদেশ মালয়েশিয়ার 1320 মেগাওয়াট প্রকল্প। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যায় আমরা আরেকটা বিরতি দিচ্ছি, ফিরে এসে আরো যা থাকবে। কঠোর লকডাউনের খবরে বাজারে বেড়েছে ক্রেতার ভিড়। সুযোগ বুঝে পণ্যের বাড়তি দাম নেওয়ার অভিযোগ। লকডাউন আতঙ্কে ডিএসইএক্স সূচক কমল 100 পয়েন্ট, 6000 পয়েন্টের নিচে ঢাকার শেয়ার বাজার। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কৃষিভিত্তিক কারখানা গড়ে তুলে রপ্তানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক বিতরণ শেষে দেয়া বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। বলেন, বর্তমান সরকার কৃষক ও কৃষি উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। স্বাধীনতার মহান স্থপতি কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। 5টি স্বর্ণপদক সহ মোট 32 জনকে এবার দেয়া হলো এই পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে পদক তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই তুলে ধরেন ৭১-এর পর যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নে কৃষিক্ষেত্রে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের কথা। বলেন, জাতির পিতার নির্দেশনা অনুযায়ী বর্তমান সরকার কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
বরাদ্দ বাড়ানো হয়েছে কৃষি গবেষণায়। মোবাইল ফোন এবং ডিজিটাল পদ্ধতিতে কৃষি তথ্য যাতে আমাদের কৃষকরা পেতে পারে বা যারা উৎপাদন করে তারা পেতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি এবং কৃষি বাতায়ন এবং কৃষি কমিউনিটি রেডিও আমরা চালু করেছি। কৃষিভিত্তিক শিল্প কারখানার নির্মাণ ও কৃষি পণ্য রপ্তানিতে জোর দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শেখ হাসিনা। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা গুরুত্ব দিতে চাই কৃষি পণ্য বা খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য। করোনা সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহতা তুলে ধরে সবাইকে আবারও সতর্ক থাকতে বলেন সরকার প্রধান। মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন। করোনা মহামারীতে সবকিছু থমকে গেলেও খাদ্যের যোগান নিশ্চিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আর এই করোনাকালীন সময় তো খাদ্য চাহিদা আরো বাড়বে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি এবং সমমান পরীক্ষার ফর্ম পূরণ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। কর্তৃপক্ষ বলছে লকডাউনের কারণে 29 জুন থেকে শুরু হতে যাওয়া ফর্ম পূরণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 15 মাসের বেশি সময় ধরে। এই অবস্থায় গত বছরের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছিল, তবে এবার পরীক্ষা নেওয়ার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসও করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 84 দিন ক্লাস নিয়ে এই পরীক্ষা নেওয়া হবে। মন্ত্রণালয় জানিয়েছে লকডাউন উঠে গেলে ফর্ম পূরণের নতুন তারিখ দেওয়া হবে। পুরো সময়টা লকডাউনের মধ্যে পড়ে যাচ্ছে, যদি ভিড় করে তাহলে তো সমস্যা, এবং সেই শিক্ষার্থীদের কথা ভেবেই আপাতত স্থগিত রেখেছি। আবার লকডাউনটা উঠে গেলে আমরা আবার সময় দিব। পর্যাপ্ত মজুদ থাকার পরেও লকডাউনের ঘোষণায় বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। আর এই সুযোগে পণ্যের দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। অভিযোগ ক্রেতাদের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর তদারকির পরামর্শ বাজার বিশ্লেষকদের। করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে সীমিত ও বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ খবরের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। গত 2 দিনে বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের মধ্যে প্রয়োজনের বেশি পণ্য কেনার হিড়িক। গতকালকে বিকালবেলা মাছের দামও অনেক চড়া গেছে, মানে যে যেরকম পাচ্ছে সেসব হয়ে গেছে। 2 কেজি থেকে 4 কেজি হয়েছে, 4 কেজি থেকে 8 কেজি হয়েছে। কালকে লকডাউনের কথা শুনে দেখা গেছে ক্রেতার পরিমাণ অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে প্রোডাক্টগুলোর দাম অনেকটা বেড়ে গেছে। হঠাৎ বাজারে ক্রেতার চাপ বাড়ায় সুযোগ নিচ্ছেন বিক্রেতারা। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বাড়াচ্ছেন দাম অভিযোগ ক্রেতাদের। মিনিকেট ও 28 জাতের চাল কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। আলুর দাম কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 24 টাকায়। চিংড়ি মাছ কিনেছি, যেটা আমরা আগে কিনতাম 600 টাকা দিয়ে, আজকে 800 টাকা নিচ্ছে আর কি। হয়তো লকডাউনের কারণে ব্যবসায়ীরা এই সুযোগটা আমাদের কাছ থেকে নিচ্ছে। যার কাছে যেরকম চায় সেরকমই পায় তারা অনেক সময়। এখন এই লকডাউনের সুযোগে সেই সুযোগটা ওরা নিতে চাচ্ছে আর কি। ব্যবসায়ীরা যাতে লকডাউনের সুযোগ নিতে না পারে সেজন্য সরকারি সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ বাজার বিশ্লেষকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন আতঙ্কে বড় পতনের কবলে দেশের 2 শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক কমেছে 100 পয়েন্ট, 13 কার্যদিবস পরে নেমেছে 6000 পয়েন্টের নিচে। এছাড়া দর হারিয়েছে 82 ভাগ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 297 পয়েন্ট। বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনের খবরে লেনদেনের শুরু থেকেই নেতিবাচক ধারা ঢাকার শেয়ার বাজারে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 100.10 পয়েন্ট। 13 কার্যদিবসের ব্যবধানে আবারও নেমে এসেছে 6000 পয়েন্টের নিচে। সূচক কমলেও শেয়ার বিক্রির চাপে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1740 কোটি 18 লাখ টাকা শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 142 কোটি 23 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 372টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে মাত্র 54টির, কমেছে 306টির এবং অপরিবর্তিত রয়েছে 12টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ডাচ বাংলা ব্যাংক এবং তৃতীয় অবস্থানে মালিক স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে মনোস্পুল পেপার, দ্বিতীয় মতিন স্পিনিং এবং তৃতীয় অবস্থানে শ্যাম্পু সুগার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 297.39 পয়েন্ট। লেনদেন হয়েছে 214 কোটি 8 লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যায় আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকবে।
ইউরোতে শুরু হচ্ছে রোমাঞ্চকর নকআউট পর্ব। রাত 1টায় বেলজিয়ামের বিপক্ষে লড়বে পর্তুগাল। যশোরের নিমতলায় ট্রাক এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। নিহতরা চট্টগ্রাম থেকে গরু কিনতে সাতক্ষীরা যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হন আরও একজন। পুলিশ জানিয়েছে প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাওয়ার পথে যশোর বেনাপোল মহাসড়কের নিমতলা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের 3 যাত্রী নিহত হন। পরে সদর হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। নিহতরা হলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক রাফসান চৌধুরী, যুবদল কর্মী এবং গরু ব্যবসায়ী নয়ন, জনি এবং নাইম হোসেন। ভ্রমণ ক্লান্তি ও সুরক্ষা বলয় সংক্রান্ত আনুষ্ঠানিকতা মেনে জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম করা সহজ হবে না বলছেন সিরিজের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি। তবে সাকিবের অন্তর্ভুক্তি সিরিজে ব্যবধান গড়ে দিতে পারে। সে কারণে ইতিবাচক ফলাফলে প্রত্যাশায় বাংলাদেশ টিম লিডার। প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই নতুন মিশনের ডাক। জিম্বাবুয়ে সফরের আগে শেষ মুহূর্তে চলছে গোছগাছের কাজ। ঘরোয়া ক্রিকেটের সুরক্ষা বলয় থেকে বের হয়ে অপেক্ষা এখন আন্তর্জাতিক বলয়ে ঢোকার জন্য। সুরক্ষা বলয়ে নিয়ম অনুসরণ করতে স্বাভাবিকের চেয়ে দীর্ঘ হবে বিমান যাত্রা। ভ্রমণ ক্লান্তি, আনুষ্ঠানিকতা সব সামলে খেলায় মনোনিবেশ। কাজটা সহজ নয় মানছেন টিম লিডার সাজ্জাদুল আলম ববি। ট্রাভেল টাইমটা অনেক বেশি এবং ওই মাঝখানে ট্রানজিট সহ অনেক সময় চলে যাবে। তারপরে গিয়ে আমরা একটা হোটেলে থাকবো, ওই হোটেলেই পুরো 1 মাস থাকতে হবে। আমরা কোথাও যেতেও পারবো না। মানসিকভাবে একটা বিরাট একটা চাপ থাকে কোয়ারেন্টাইনে থাকা। কাতার হয়ে জিম্বাবুয়ে যাবে মুমিনুল হকের দল। যুক্তরাষ্ট্র থেকে সাউথ আফ্রিকা হয়ে সেখানে দলের সাথে যোগ দেবেন সাকিব। জিম্বাবুয়ের মাটিতে ওদের নিয়ে সতর্ক বাংলাদেশ টিম লিডার। তবে সাকিবের অন্তর্ভুক্তিতে তটস্থ থাকবে স্বাগতিকেরা বলছেন ববি। জিম্বাবুয়ে কিন্তু খারাপ টিম না, দে হ্যাভ অলওয়েজ বিন গুড এবং তারা আরও ভালো তাদের নিজেদের দেশে। সাকিব জয়েন করছে, জয়েন করার পরে আমরা আশা করি যে সে 3 ফরম্যাটেই হয়তো উপস্থিত থাকবেন। তাকে আমরা পেলে ডেফিনেটলি টিমের একটা জন্য একটা বুস্ট হবে এবং অপোনেন্টের জন্য একটা প্রেশার পড়ে যায়। কাতারে টাইগার স্কোয়াডের সাথে যুক্ত হবেন সদ্য নিয়োগ পাওয়া ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স ও স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরান। এই পরীক্ষায় তারা কেমন করেন সেদিকেও নজর থাকবে বিসিবির। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোর শেষ 16তে আজ রোমাঞ্চকর লড়াই। ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল বেলজিয়ামের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচ শুরু রাত 1টায়। এদিকে রাত 10টায় চেক রিপাবলিকের চ্যালেঞ্জ নেবে নেদারল্যান্ডস। রাউন্ড অফ 16-এ আকর্ষণের সবচেয়ে কেন্দ্রে যে দ্বৈরথগুলো তার মধ্যে অন্যতম বেলজিয়াম পর্তুগাল লড়াই। পর্তুগালের জন্য কঠিন হবে মার্টিনেজের দলকে সামলানো। বেলজিয়াম যে খেলে অনেকটা জার্মানির স্টাইলেই। 3-4-2-1-এর অ্যাটাকিং ফরমেশন বেলজিয়ামদের, ডিফেন্সও জমাট তাদের। টুর্নামেন্টে হজম করেছে 1 গোল, বিপরীতে এরই মধ্যে 6 গোল খেয়েছে পর্তুগাল। পর্তুগাল অনেক অভিজ্ঞ দল, কাউন্টার অ্যাটাকে ভয়াবহ। লড়াইটা বেশ কঠিন হবে। আমার মনে হয় ম্যাচের প্রথম গোল গতিপথ ঠিক করে দেবে। অবশ্য জার্মান অধ্যায় থেকে শিক্ষা নিয়ে চলতি ইউরোতেই ফ্রান্সকে রুখে দিয়েছে পর্তুগিজরা। সেলেকাওদের আস্থার বড় জায়গা জুড়ে রোনালদো 5 গোল দিয়ে এখন পর্যন্ত আসরে সর্বোচ্চ গোলদাতা CR7। রোনালদোর এ পারফরম্যান্স নতুন কিছু নয়। সে বরাবরই আমাদের তরুণদের জন্য আদর্শ। এমন এক ফুটবলার যে সবসময় দলকে উজ্জীবিত করে। রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ার সামর্থ্য আছে লুকাকুর। আসরে এই বেলজিয়ান স্ট্রাইকারের গোল 3টি। বেলজিয়াম মিডফিল্ডে ডিপ গুইনা অদম্য। ওয়ার্ল্ড ক্লাস এই প্লেমেকার ফল এনে দিতে পারেন রেড ডেভিলদের পক্ষে। তার মতো জ্বলে উঠতে পারেনি প্রতিপক্ষ শিবিরের সেরা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। হেড টু হেডে দুদল প্রায় সমানে সমান। 18 ম্যাচ খেলে পর্তুগালের জয় 6টি আর বেলজিয়াম জিতেছে 5টিতে। তবে 1989 সালের পর পর্তুগিজদের হারাতে পারেনি বেলজিয়াম। শেষ 5 লড়াইয়ে সেলেকাওরা অপরাজেয়। গ্রুপ পর্বে 3 ম্যাচই জিতেছে ডাচরা। শেষ 16তে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ডি বোয়েরের দল। তবে চেক রিপাবলিকের সঙ্গে হেরেই 2016 ইউরোর বাছাই পর্ব থেকে ছিটকে যায় নেদারল্যান্ডস। এবারও ডাচদের হারাতে প্রত্যয়ী চেকরা। ফেরদৌস ইসলাম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।